বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। ঈদুল আজহার বিশেষ এই তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য, আড্ডা দেবার জন্য আমার সঙ্গে একটি রাজনৈতিক পরিবার পেয়েছেন, দুজন রাজনীতিবিদ, কিন্তু একই সঙ্গে একই ঘরে তারা থাকেন। মোটামুটি বলা যেতে পারে একটু লম্বা দাম্পত্য জীবন, প্রেম, পরিণয়, রাজনৈতিক জীবন, এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর এক সময়কার সাধারণ সম্পাদক। আমার ডানে যিনি রয়েছেন তিনিও এক সময়কার অত্যন্ত প্রখ্যাত ছাত্রনেত্রী রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদের সহসভানেত্রী এবং সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী শিরিন সুলতানা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ঈদের শুভেচ্ছা। ঈদের দিন কাটলো প্রথম দিন, যদিও আমরা জানি ঈদুল আজহা 2.5 দিনের ঈদ, বাট মূল দিনটা আজকে কাটলো। আপনারা যেভাবে দর্শকদের শুভেচ্ছা জানাতে চান আপনি জানাতে পারেন। খায়রুল কবির খবর। ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তো আমাদের এই জীবনে ঈদ তো আমাদের একটি আনন্দের দিন, উৎসবের দিন আমাদের মুসলমানদের জন্যে, এবং আমাদের এই দিনটি আমরা একটু মানে পারিবারিক এবং রাজনৈতিক দুইটিই আমরা উপভোগ করি। প্রথমত ওই দিন মানে নামাজের আগে হয়তো আমাদের পরিবার থেকে আমরা প্রস্তুতি নিয়ে নামাজ পড়ে, আমাদের নামাজটাও কিন্তু আমাদের ঈদের জামাত যেটা আমরা পড়ি সেটাও কিন্তু দেখা যায় যেটা পলিটিক্যালি চিন্তা করি, যে আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের জনগণ প্রত্যাশা করে যে আমাদের নেতা আসবেন, একসাথে আমরা ঈদের জামাতটা আদায় করব। তখন সেখানে তাদের সেই ডিমান্ড এবারও করা হলো, তাদের এই ডিমান্ড ফুলফিল করার জন্যে তখন দেখা যায় যে আমাকে ওই আমার নির্বাচনী এলাকায় আমার সেই বাড়ির পাশে সেই ঈদগাহ মসজিদে গিয়ে এই সাধারণ আমাদের এলাকার জনগণের সাথে সেই দিনটা আমরা একটু সকালবেলাটা আমরা উদযাপন করি, তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি, আমাদের মোলাকাত করি এবং তাদের কুশলাদি। এবার তো একেবারেই অন্য গত কয়েক বছর তুলনায় একটু ভিন্ন রকমের পরিবেশে ঈদ করলেন না। এবারে বিষয়টা হলো যে দীর্ঘ ধরেন আমাদের 16 বছরের আমাদের যে আতঙ্ক ছিল, যে ভয় ভীতি হুমকি, একটি মানে একটি ফ্যাসিস্ট সরকারের আমলে, তো আমরা স্বাভাবিক জীবনযাপন বলতে যেটা বোঝায় যে আমরা বাড়ি ঘরে ঠিকমতো ঘুমাতে পারিনি, সবসময় জেলখানেই ছিলাম অধিকাংশ সময়, মামলা হামলা নির্যাতন, এবং আমাদের সে পারিবারিক জীবন বা আমাদের এই আত্মীয় স্বজন বা আমাদের এই বিশেষ দিনগুলি উদযাপন করার, আর যেটা আমাদের একটু ফ্রিলি করা, একটু শান্তিপূর্ণভাবে করা, একটু মুক্তভাবে করা, সেই সুযোগটা আমাদের ছিল না, আতঙ্কের মধ্যে থাকতে হতো। এবং সেই ঈদগাহর সময় আমাদেরকে বাধারও দেওয়া হয়েছে। আমি যে ঈদগাহতে পড়ি চিনিশপুর ঈদগাহ মাঠ, সেখানে কিন্তু আমার দুবার আমাকে সেখানে যাওয়ার আমাকে ছিল, বাধা সৃষ্টি করা হয়েছিল। আমি অতীতে যেতে পারিনি এবং অন্য জায়গায় আমাকে জামাত পড়তে হয়েছে, মানে একবারে খুব লুকিয়ে গিয়ে করতে হয়েছে, মানে ডাকডোল পেটিয়ে করা সম্ভব হয়নি। তো এই যে আমাদের এই যে ধর্মীয় উৎসব পালন করার ক্ষেত্রেও আমাদের যে ছিল, মানে যে বাধা ছিল, প্রতিবন্ধকতা ছিল, এবং সেখানে পুলিশ এসে সেখানে ঈদগাহ আর মাঠের যে আমাদের সভাপতি তাকে মানে জিজ্ঞাসাবাদ করে হুমকি দেওয়া এবং সেক্রেটারিকে ধরে নিয়ে সে থানায় তাকে বলা হয়েছে যে আমাকে কেন, আমি সেই ঈদগাহ পরিচালনা মাঠের আমি এবার প্রধান উপদেষ্টা, তা সেখানে আমাকে যেন সেই ঈদগাহতে আমার আসতে মানা করা হয়েছে, যে সে আসলে তাদের অসুবিধা, তাদেরকে ধরে নিয়ে যাবে। এই জন্য তারা আমাদের মানা করেছে যে আপনি আসলে তো সেখানে আমাদের এখানে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, এই জন্য আপনি আসবেন না। অতীতে মানে বেশ দুবার সেই হিসেবে এবার তো আমরা একটা মুক্ত পরিবেশে, এবং বলা যেতে পারে এই বিষয়ে আমরা আরো পরে আলোচনা করব যে সামনে নির্বাচন যদিও অনিশ্চিত, তারপরও দাবি আছে নির্বাচন হওয়াটাই স্বাভাবিক। তো একেবারেই ভিন্ন রকমের আবহ রাজনীতিকদের জন্য বলা যেতে পারে, বিএনপি নেতা হিসেবে তো আরো বিশেষ করে।
এবার তো ধরেন আমাদের একটা মুক্ত পরিবেশে ফেসিবাদ মুক্ত, ফেসিবাদ দানবীয় সরকার মাফিয়া সরকারের থেকে আমরা মুক্ত হয়েছি। যে ঐতিহাসিক দীর্ঘ 16 বছরের আন্দোলনের পরবর্তীতে যে 2024-এর 5ই অগাস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যা আমরা মুক্ত হয়েছি, আমরা যে স্বাধীন হয়েছি, যে আমাদের যে আজকে গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হয়েছে, আমাদের আংশিক বিজয় আমরা হয়েছে, এখনও গণতন্ত্রের পূর্ণ বিজয় এখন আমরা হয়নি। তো এর মধ্যে কিন্তু আমাদের স্বাধীনভাবে আমাদের মিছিল, মিটিং, সমাবেশ, আমরা কর্মকাণ্ড করতে পারছি। এখন আমরা নির্ভয়ে নির্বিঘ্নে আমরা করতে পারছি, এখনও ভয় ভীতি আতঙ্কটা নেই আর কি। শিরিন সুলতান, আপনার কাছ থেকে আপনি কিভাবে দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাতে চান? আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে কোরবানির ঈদ মানে তো, ঈদুল আজহা মানে তো মহিলাদের জন্য একটু বেশি ব্যস্ততা, তো আজকে ব্যস্ততা অনেক বেশি ছিল। আর আমি ঈদুল আজহাটা বাড়িতে, দেশের বাড়িতে করার চেষ্টা করি, যেহেতু কোরবানিটা ওখানে হয় এবং সারাদিন ওখানে সারাদিনই সকাল থেকে একটা ব্যস্ততা থাকে। তারপরে আমরা বিকেলের দিকে যখন ঢাকায় সন্ধ্যায় আসি, তখন আসার পরে এখানে যে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, প্লাস আমাদের দলীয়, আগে তো ধরেন ম্যাডামের সাথে দেখা করতাম, উনি দীর্ঘদিন বন্দি জীবন থাকার কারণে আমাদের আর সেই দেখা সাক্ষাৎগুলো এখন আর হতো না। তো তারপরে আমরা কি কয়েকজন মিলে আমাদের নেতাদের বাড়িতে যাওয়া, ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় করা, সেটা তো যেটা বলেছেন খোকন সাহেব, যেটা বলেছেন যে এটা আতঙ্কের মধ্যে, এইবারের পরিবেশটা হচ্ছে দীর্ঘদিন পর একটা ফেসিবাদ মুক্ত, একটা স্বৈরাচার মুক্ত একটা স্বাধীন বাংলাদেশের মধ্যে নিঃশ্বাস নিয়ে একটা আনন্দ উৎসবের মতো দেশ ঈদটা পালন করা, সেটা আমরা করতে পেরেছি। সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এবং দুজনে যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত, বা রাজনীতিবিদদের ঈদটা তো অন্যদের চাইতে একটু বেশি ভিন্ন, দায়িত্ব অনেক বেশি। আর নির্বাচনের বছর যদি আপনাদের দাবি অনুযায়ী সরকার যদি না, তা তো অবশ্যই আমাদের ঈদটাও কিন্তু পলিটিক্যালি, যেটা বলেছেন, আমাদের ঈদটা বললাম না যে দেশের বাড়িতে কোরবানি দেওয়া, সবার সাথে সেখানে সবার সাথে মিলিত হওয়া, সবার সাথে কথাবার্তা বলা, বা এখানে ভাবের আদান প্রদান করা। আর এবার তো একটু বেশি হয়েছে, বিকজ সামনে নির্বাচনের আমি মনে করি নির্বাচন ইনশাল্লাহ ডিসেম্বরই হবে, সেইটাকে সামনে রেখে আমরা এবার ঈদটা ইনশাল্লাহ উদযাপন সেভাবে করছি। এবং মানুষের মধ্যে সে একটা আগামী ইলেকশনকে কেন্দ্র করে আমরা সেই উচ্ছ্বাসটা ঈদের মধ্যেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঈদের মধ্যে তাদের মধ্যে একটা ভাব যে ইনশাল্লাহ আর কয়েকদিন পরে নির্বাচন, কাজে এইবার ঈদটা একটু অন্যরকম করছি, আমরা অন্যভাবে পালন করছি, এদের মধ্যে এটা একটা প্রবণতা দেখা গেছে। আসলে দীর্ঘদিনের যে এই ঈদের বা আমরা যে স্বস্তিতে ছিলাম না, তো এই যে একটা স্বস্তিতে থাকা, এই যে একটা নিশ্চিন্তে একটা জায়গায় যাচ্ছি, আমরা ঈদ করলাম বা ঈদ করছি, বা আমরা নেতাকর্মীদের সাথে একসাথে দেখা করছি, বা তারা তাদের ভাব প্রমাণ করছে, এটা আসলে একটা ভাব, এই ভাবটা প্রকাশ করার মতো নয়। দীর্ঘদিন পরে মনে হচ্ছে এটা একটা একটা স্বস্তির নিঃশ্বাস। এটা আমার আসলে একটা খুব ভালো লাগছে আজকে, বিশেষ করে আমাদের নেত্রী, তিনি দীর্ঘদিন চিকিৎসার পরে তিনি দেশে ফিরে এসেছেন। আমাদের অনেকেই এই দীর্ঘদিন এই ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতারাই আজকে অসুস্থ হয়ে গেছেন, বয়সের ভারে নুজ্জ গেছেন। এই যে একটা বিশেষ দিন আবার ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করা, ওনাদের সাথে আলাদা যে কথা বলা, এই সুযোগটা আসলে সবসময় হয়ে ওঠে না। সবসময় আমরা পলিটিক্স করি, আমরা দেখা গেল পলিটিক্যাল প্রোগ্রামে দেখা, কিন্তু ঈদকে কেন্দ্র করে আবার কারো বাসায় যায়, তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে একটু কথা বলা, একটু শুভেচ্ছা বিনিময় করা, এটা একটা আলাদাই আনন্দ। এই আনন্দটা অনেক দিন পরে আমরা এবার পাচ্ছি আর কি। এমনিতে এই যে কুরবানির ঈদের তো কুরবানি দেওয়া সহ নানা ঝক্কি ঝামেলা থাকে, প্রচুর রান্না বান্না, খাবার দাবার, প্রচুর লোকজন আসে, আপনার ভূমিকা কি থাকে? এই তো আমি ধরেন কুরবানির গরুটা আমার নিজেই আমি পছন্দ করি। আমাকে লাল গরু আমার খুব পছন্দ, এবং ছোটোবেলার থেকে আর কি লাল গরু দেখতে হবে, নিখুঁত হতে হবে, এবং আমি নিজে গিয়ে দেখে তারপরে সেখানে দাম দর করে কিনে তারপরে সেটাকে স্পেশালি করা, যে ওই দিন দুই একটা দিন তো আমাদের এটা ওই দিনটাকে
মানে ঈদ উল আজহার মানে কোরবানিটা দেওয়ার জন্য যে আমাদের ধর্মীয়ভাবে যে নিয়ম কানুন আছে সেগুলো তো আমরা মানতেই হয়। তাছাড়া সেখানে সেই গরু কিনে ওটা আমরা কোরবানি দেওয়ার জন্য আমাদের যে নিয়ম কানুন আছে আমাদের সেইগুলো আমরা সব ব্যবস্থা করে, সেটা আসলে মূলত তো আমাদের গরুর মাংসটা খাওয়াটার থেকে আমাদের বড় হলো যে এই দুস্থ অসহায়দের মধ্যে বিতরণ করা, মানে আমাদের নেতাকর্মীদেরকে দেওয়া, অনেকদেরকে নেতাকর্মী মানে মানে আমাদের দুস্থ অসহায় অনেক কর্মী আছেন, সাধারণ জনগণ আছে, ওদের মধ্যে বিতরণ করা, আত্মীয় স্বজনকে দেওয়া, যেটা আমাদের নিয়ম কানুন আছে সেটাই, এটার মধ্যে একটা আনন্দ আছে আর কি, যে এটা এই উপলক্ষে সবার লগে একটু মানে ঈদের আনন্দ শেয়ার করা। মানে ওই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, দলীয় নেতা কর্মীদের মধ্যে তাদের বাড়িতে দাওয়াত খাওয়া আসা, এবং আমাদের এই উপলক্ষে 2-3 দিন ব্যাপী আমাদের হয়, মানে আমাদের সাথে সৌজন্য সাক্ষাতের একটা অনুষ্ঠান হয়। সে 2 দিন ব্যাপী সবাই নেতাকর্মীরাই খুব মানে অধীর আগ্রহে উন্মুখ হয়ে বসে থাকেন যে আমাদের নেতা, আমাদের ভাই আসবেন, আসলে ওদের সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। আমরা 3-4 দিন ব্যাপী সেটা আমরা করি। যেমন আজকে আমাদের ঈদ হলো, আজকে হয়ে গেল, আগামীকালকে আমরা করব আমাদের নেতাকর্মীদেরকে সাথে আমরা সৌজন্য আবার সবাই তো আসতে পারে না, কারণ সবাই তো তার কোরবানি নিয়ে ব্যস্ত থাকার কারণে সবার লাগে সৌজন্য সাক্ষাৎ সম্ভব হয়নি, যার কারণে আমরা আগামীকালকে পরের দিন আমরা 3 দিন ব্যাপী আমরা এরকম মানে আমরা সব নেতাকর্মীদের সাথে তৃণমূলের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করি। যেহেতু এবার আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে সামনে একটু জাতীয় সংসদ নির্বাচন হবে, এখন আমরা অতীত নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতিও নিচ্ছি। সেখানে নির্বাচনটাকে আমাদেরকে সামনে রেখে আমাদের মাস পিপল এবং আমাদের কর্মী সমুদায়দেরকে আরও বেশি কাছে যাওয়া, ওদের খোঁজ খবর নেওয়া বা ওদের সুখে দুঃখে খবর নেওয়া। ঈদ উপলক্ষে আর মানে ওরা তো কিছু চায় না, ওরা চায় যে আমাদের নেতা আমাদেরকে একটু ভালোবাসা দেখ, আমাদের সাথে একটু যোগাযোগ কর, খোঁজ খবর নেই। এই উপলক্ষে একটা সুযোগ এসছে আর কি, যে সবার লাগে একটু হাই হলো করা। তাছাড়া আমাদের গত যে 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ওনার 44তম শাহাদত বার্ষিকী উদযাপন হলো, সেই ব্যাপারেও আমরা ব্যাপকভাবে প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রামগঞ্জে পর্যন্ত আমাদের খাদ্য বিতরণ করা, দোয়া মাহফিল, আলোচনা, এগুলো আমরা ব্যাপকভাবে করেছি। সেটা এটা একসাথে কাছাকাছি হয়েছে আর কি। তো আমাদের মনে হয় যে এটা আমাদের ধারাবাহিক এটা অব্যাহত থাকুক। অতীতে যেমন আমি ধরেন গত বছরের আগে আর কি আমাদেরকে জেলে থাকতে হয়েছে, কেন্দ্রীয় কারাগারে ছিলাম, তখন আমাদেরকে ঈদের জামাত পড়তে হয়েছিল মানে কেন্দ্রীয় কারাগারে। এবার মুক্ত পরিবেশে বাইরে মানে মুক্ত পরিবেশে এখন ঈদগাহ মাঠেই আমরা এবার গিয়ে আমরা ঈদের জামাতটা আদায় করতে পেরেছি, এটা আমাদের বড় মানে শুকরিয়া। খাবার দাবারের আয়োজন, রান্না বান্না, ঈদের সময় অনেকে শক্কর রান্না করে, ওনার ভূমিকা কি থাকে? মানে ওনার কি থাকে, আপনার কি থাকে? ওনার মানে আপনার তো পুরোটাই থাকে না, ওনার বিষয়টা হচ্ছে উনি কিন্তু একেবারেই মানে বাংলাদেশি ঘরনার খাবার দাবার সবসময় সে খাবার দাবার ব্যাপারে খুবই চুজি, এবং সে দেশীয় খাবারই পছন্দ করে। খাবার দাবারের ব্যাপারে একদম যে সাধারণ খাবার যেটা, ওগুলো বিস্কুট খুব একটা খায় না, বাসায় রান্নাও সেরকম হয় না, যেহেতু সে খায় না কাজে আর রান্না খুব একটা করি না। ওই আপনার মাছ ভাত, ঈদের দিনে তার মেন স্পেশাল হচ্ছে তার পিঠা খাবে সে। যে আমাদের দেশের যে নরসিংদীতে আপনারা জানেন যে ফুল পিঠা সে তার খেতেই হবে, এবং যে আপনারা আমাদের দেশে বলছে পাতা পিঠা, ঝিকিমিকি পিঠা, ওগুলো আপনার সকালবেলা ঘুম থেকে উঠে এটা খেয়ে তারপরে সে নামাজে যাবে। উনি কি রান্না বান্না কোনো কিছুর সঙ্গে যে নেতাকর্মীরা কালকে আসবে বা আজকে না, ওটা তো একটা স্পেশাল, সেটা তো আমাকে বলে দেওয়া থাকে, সেটা না, সেটা করে না। যে যদি বলি যে আমার জেনে নিতে হয় কি পরিমাণ লোক আসবে, পরে যে ঈদের দিন না, সেই ঝামেলাটা বললো যে পরের দিন 2 দিন ব্যাপী হয়, সেটা আমি আর কি অ্যারেঞ্জ করে দিই। আর তবে সে ব্যাপারে তার খুব মানে উৎসাহ থাকে যে কি দিচ্ছি, মানে কী খাবার, তার নেতাকর্মীরা মানে সন্তুষ্ট হবে কিনা, বা পরিমাণটা বেশি করছি কিনা, শর্ট হবে কিনা, এগুলি সবসময় তার তদারকিতে থাকে। এমনকি বাজার সে নিজেই করে, যে বললে না যে না বাজার সদার তার নিজেই করে, বরং আমার ওইটা আমার ঝামেলা না, কিন্তু তৈরিটা করে দেওয়াটার দায়িত্বটা আমার, এটা সবসময় আমি করে আসি। এমনি একটু আপনাদের পরিবার সম্পর্কে ধারণা চাই, মানে আপনারা তো 2জন আছেনই আমরা দেখতে পাচ্ছি, এর বাইরে ছেলে মেয়ে বা কোর ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, কে কি করে? না, আমরা দুজনে, আমার এক সন্তান, এক ছেলের সন্তান, মানে সে আমাদের ওই বর্তমানে সে কানাডার টরন্টোতে ইউএফটিতে সে মাস্টার্স অনার্স করে এখন সে একটা সরকারি জব করছেন ওখানে, ইয়েতে ইসমাম কবির শিখন।
ওখানে আমার একটাই সন্তান আমাদের। তো এখন সে ওখানে আছে, তাকে আমরা কদিন আগে তার বিয়ে হয়েছে, বিয়ে করেছে এবং তার সেখানে আমার বৌমা আর কি, সে ইতিমধ্যে গত মাসের 17 তারিখে বাংলাদেশ থেকে সে টরন্টো গিয়েছে, ইমিগ্রেন্ট ভিসা নিয়ে চলে গিয়েছে। এখন আমরা দুইজনে আর কি বাসায় অফিসিয়াল, আর আমাদের এই যে রান্নাবান্না করে আমাদের যারা কাজ করেন আমাদের এছাড়া আর আমাদের সম্ভব রাজনৈতিক নেতাকর্মীরাই মানে আসা যাওয়া বাসার মধ্যে আর কি। তো এখানে ওই ধরেন আর আমাদের 3 ভাই 3 বোন। এক ভাই কদিন আগে উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আমাদের একটু তার পোস্টেটেড ক্যান্সারের হয়েছিল, তিনি মৃত্যুবরণ করেছেন কদিন আগে, গত 2-1.5 মাস হলো। আর আমার এক ছোটো ভাই, সে মাস্টার্স অনার্স করে সে এখন ব্যবসা করেন। আর আমার আর এক বোন, 2 বোন আমাদের হাউস ওয়াইফ আর কি, তারা পড়াশোনা শেষ করে তারা ঢাকায় আছেন আর কি। আর বাবা মা ইতিমধ্যে অনেক আগেই তারা ইন্তেকাল করেছেন আর কি। এগুলো আমাদের ফ্যামিলির বর্তমান অবস্থা। আমাদের আমার ফ্যামিলিতে শুধু আমি একাই রাজনীতির সাথে সম্পৃক্ত আর কি। আর আমার আত্মীয় স্বজন ভাই বোনের মধ্যে রাজনীতির সাথে মানে শ্বশুরবাড়িতে আমার শ্যালক আর কি, সে বললে ভালো হয় আর কি। আমরা হচ্ছে শুনেছেন আমার একটা ছেলের বউ ইতিমধ্যে আমার ছেলের কাছে গেছে এবং মাশাআল্লাহ আমরা একটা খুব ভালো বউ পেয়েছি আমার ছেলে সেই হিসেবে। যদিও এখন আমাদের কাছে নেই, আমরা খুব ফিল করছি না, বৌমাটা খুব ভালো আর খুবই ফ্রেন্ডলি মেয়ের মতো। আর আমরা 4 বোন 4 ভাই ছিলাম। আমার বড় ভাই মারা গেছেন, আমার ছোটো বোনটা মারা গেছেন, মাঝখানে আমরা 6 জন আছি। আমার বড় বোন বাইরে থাকেন, আমেরিকাতে থাকেন, আর আমার মেজো বোনটা দেশে থাকেন। আমার 3 ভাই আছেন, ওনারা সবই আমার ভাইগুলো আমার ছোট। তো ওরা ব্যবসা বাণিজ্য করছেন আছেন। আমার বাবার বাড়িতে আমরা একান্নবর্তী পরিবারের মতোই সব ভাই বোন একসাথেই থাকি। না, আমার বাবার বাসা হচ্ছে বাসাবতী, আমার দেশের বাড়ি 4000। হ্যাঁ, তা আমার বাবা আমি বর্ণেন বটা বাসাবতী। তা আমাদের বাবার বাড়িতে আমরা সব ভাই বোন, আমার আব্বা ওখানে আমাদের সবার ব্যবস্থা করে, যদিও আমি আলাদা থাকি, মানে আমার বড় বোন থাকে না, কিন্তু আমার 4 ভাই তার পরিবার এবং আমার এক বোন থাকেন। বাসাটা মানে বাসায় এটা খুবই একটা অন্যরকম, আমরা মানে ও খুব পছন্দ করে। মানে এটা একটা সবসময় একটা আনন্দ উৎসবের মতো লাগে, সবাই একসাথে থাকি। আমি আমার একটা ভালো সময় ওখানে কাটে আমার ভাই বোনদের সাথে। আব্বা মা নাই, আমার বাবা সরকারি চাকরি করতেন, তিনি আমার ডিস্ট্রিক্ট আনসারে ছিলেন আমার বাবা। আমার মা ছিলেন হাউস ওয়াইফ, তবে আমার মামারা রাজনীতি করতেন। আমার বড় মামারা কি অনুপ্রাণিত করলো? হ্যাঁ, আমার বড় মা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিলেন, উনি হ্যাঁ। তো উনি 73 সালে সোনারগাঁ থেকে তিনি কুড়িঘর মার্কা ইলেকশন করেছিলেন। আমার মামা অনেক বড় মামা অনেক সংগ্রামী ছিলেন, তিনি প্রায় 11 বছর জেল খেটেছিলেন। মার কাছে আসলে আমার আম্মার কাছে ওই আমার মামার সম্পর্কে কাহিনী শোনা, তারপরে ওনাদের কি সাফার করতে হয়েছে। তো তখনকার রাজনীতিবিদদের তো অনেক সম্মান ছিল। তো বলতো যে আমি যখন এরশাদ বিরোধী আন্দোলন করেছি, তখন আমাকে যখন এরকম এই বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে, পুলিশের সমস্যায় পড়তে হয়েছে, মার খেতে হয়েছে, তখন আমার মা বলতো যে তোমরা কী রাজনীতি করো? আমার ভাই এত রাজনীতি করেছে, কোনো দিন অসম্মান করেনি, ওনাকে যখন অ্যারেস্ট করতে গেছে কত সম্মান করে নিয়ে গেছে, আর তোমাদেরকে নেতাদেরকে পিটায়। তো এই মার কাছ থেকে আমার বাবা খুব একটা রাজনীতি পছন্দ করতেন না, বা রাজনীতি শুনলে উনি রেখে যেতেন, কিন্তু আমার মা ছিলেন খুব অন্যরকম। আমার মা আমাকে উৎসাহিত করেছেন, আমি বলছি যে রাজনীতি করা খারাপ কি, আমার ভাই করেছে না, সে ওনার কাছ থেকে উৎসাহ উদ্দীপনা পেয়েই মেনলি আমার রাজনীতি। এখন একটু আমরা আপনাদের দুজনের জীবনের গল্প শুনি। মানে রাজনীতি তো আছেই, রাজনীতির বাইরে আমার কি অবস্থা। আমার পরিবার থেকে কিন্তু আমার পিতার থেকে আমার রাজনীতি হিসাবে একটু ছিল, নিষেধাজ্ঞা ছিল আর কি, যে বাবা রাজনীতিটা তুমি একটু অ্যাভয়েড করো আর কি। কিন্তু আমার মা আমার উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, তার সহযোগিতা পেয়েছি করার ক্ষেত্রে, যার কারণে আমার এই পর্যায়ে আসতে পেরেছি। তার দোয়া করেছেন আমার জন্য, এবং অনেক প্রতিকূল অবস্থার মধ্যে ওনার সব ধরনের সহযোগিতা আমি পরিবার থেকে পেয়েছি মার কারণে আর কি। পরে বাবাও করেছেন। সো শুনি আপনাদের দুজনের যাত্রা, যুগল যাত্রা কিভাবে শুরু হলো। এই আমাদের তো দীর্ঘদিন তো আমরা রাজনীতি করেছি। আমাদের সেই ধরেন প্রথম যখন আমি ইডেনের রাজনীতি করি, তখন একেবারে শুরু থেকে আমি নির্বাচনকে কেন্দ্র করে আমি পলিটিক্সে ঢোকা, আমি নিজে রাজনীতি করার ইচ্ছা পোষণ করেছি। বাট আমি শুনতে চাই আপনাদের দুজনের আমাদের আসলে রাজনৈতিক মাঠেই পরিচয়। হ্যাঁ, রাজনীতি দীর্ঘদিন করার কারণে, আর তখন তো এরশাদ বিরোধী আন্দোলনে আমরা এত ক্লোজ হয়ে গিয়েছিলাম। আমাদের তখন তো ধরেন আপনার
আমাদের দিনের প্রায় 5-6 ঘন্টা ব্যতীত আমরা সবাই একসাথেই মুভ করতাম, একসাথে কথাবার্তা বলতাম, মিছিল মিটিং আমাদের 2-3বারও মিছিল করা লাগতো। তো দীর্ঘ সময় তখন আমাদের মাথায় আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা জানি যে সেটা পছন্দ কিছুটা ছিল, কিন্তু মানে দুজনেরই, মানে এটা বলা আর হয়নি। হ্যাঁ, তো বলা হয়নি। তবে এরশাদ বিরোধী আন্দোলনে সে কয়েকবার জেলে গেছে, তো জেলের থেকে চিঠি পাঠাতো। হ্যাঁ, তো চিঠিতেই কিছুটা ভাবাবেশ ছিল যে পছন্দ করে। আর আর আমার মধ্যে পাঠাতো না, আর কাউকে পাঠাতো না, আমার কাছে ভাই বোন পাঠাতো, আমার কাছে চিঠি পাঠাতো। চিঠি পাঠানোর মধ্যে দিয়েই কিছুটা মানে সার্বিক রাজনীতিক বিষয়ে জানতে চাইতো। তারপরে ধরেন কেন পাঠাতো, তা তো বোঝায় যে একটা আপন মনে করে পাঠানো। আরেকটা হলো যে আমাদের টিএসসিতে, ওর মনে আছে কিনা জানি না, আমাদের টিএসসিতে সে মানে মানে ফুল লাল গোলাপ দিয়ে শুরু আর কি। তো আমার মনে আছে আমাদের এরশাদ বিরোধী আন্দোলন যখন শেষ, তখন আমরা ফ্রি আর কি, আমাদের কোনো কাজ নেই, মিছিল নেই, মিটিং নেই, বঙ্গভবন। তারপরে ও আবার মনে আছে পহেলা ফাল্গুন, হ্যাঁ, তো প্রথম আমরা তো তখন হলুদ শাড়ি টাড়ি পরে সবাই, তো ওই দিনই ফার্স্ট আমরা একদিন গিয়েছিলাম বোধহয়, একদিন একটু বাইরে, চলো একদিন বাইরে। আরেকটা বিষয় হলো যে আমরা বঙ্গভবনে আমরা যে এর সাথে পতন হলো 6 তারিখে, 16 তারিখ হচ্ছে আপনার 16 বিজয় দিবসের প্রোগ্রাম দিল। তো আমাদের তো রোকে হলে ফিস ছিল, আমরা খুব ব্যস্ত। তো আমাদের ছাত্রনেতাদের বোধহয় কাউকে কাউকে কার্ড দিয়েছে, তো খোকন সাহেব কার্ড পেয়েছে। তো ওনার কার্ডের মধ্যে মিস্টার মিসেস, যেটা বঙ্গবন্ধু করে মিস্টার অ্যান্ড মিসেস, এটা লিখে দেয়। তা আমাকে হঠাৎ দুপুরবেলা একটা লোক দিয়ে খবর পাঠিয়েছে আমি যেন তৈরি থাকি 3টার দিকে বঙ্গভবনে যাবে। তা আমি তো সবাই আমার ফিস ছিলাম, তাড়াতাড়ি করে সব কাজটা শেষ করে 3টার দিকে আসছি। তারপর আমরা একসাথে গাড়িতে গেছি। গাড়িতে যাওয়ার পরে এখন ওইখানে ওই আপনার কার্ড দেখেছে, আমি তখনও কার্ড দেখিনি। তা টাকায় মিস্টার মিস টাকা দুজন চলে গেছে। তো ওখানে যাওয়ার পরে আমাদের মানে কেউ কেউ বলতেছে সেদিন কার সাথে আসছে, তা আমি বলছি খোকন ভাই নিয়ে আসছে, ভাই আমাকে নিয়ে আসছে। তো দিকে মুখটি মানে একজনকে হাসাহাসি করছে। তারপরে এরকম আমাদের এক ভাবি, তো উনি বলতেছে যে তুমি কার সাথে আসছো, তো আমি হচ্ছে উনি নিয়ে আসছে। তারপর ওনারা খুব হাসাহাসি করছে, তোমার কীভাবে নিয়ে আসছে তুমি জানো? বলছে না, উনি কার্ডটা আমাকে দেয়নি, বলে ওই কার্ড তুমি তো ওনার মিসেস হিসেবে আসছো। হ্যাঁ, তারপরে মানে এটা আর কি প্রকাশ হয়ে গেল সবার কাছে যে দুজনকে মানে ও আমাকে পছন্দ করে বা আমরা একজন একজনকে চাই। এটা এই যে আপনাকে মেসেজ বানিয়ে নিয়ে গেল, তার আগে আপনি তার মিসেস হতে পারেন কিনা, হবেন কিনা, এটা একটা ওই যে বললাম ফুল দেওয়ার গল্প বলেছেন, চিঠির কথা বলেছেন, কিন্তু এই যে ভালোবাসার কথা ব্যক্ত করা না, এটা আপনার সম্মতি নেওয়া বা আপনি ব্যক্ত করা, ওনার ওই পর্যন্ত কিন্তু সম্মতি নেয়নি, মানে ওইভাবে কিন্তু আমাদের সম্মতি হয়নি, এক্সপ্রেসও করেন না না। আমি তো বিয়ে ওই যে 16 তারিখে যখন গেছে, আমি তো মানে পর্যন্ত উনি আপনাকে ভালোবাসার কথা বলেন, আমরা দুজনে কেউ এইভাবে বলাই হয়নি। আচ্ছা, ভেরি হ্যাঁ, ইন্টারেস্টিং। তো ওইখানে গিয়ে যখন সে, তখন আমি আরেকটু কনফার্ম হলাম। কিন্তু খেপে যাননি আপনি? না, খাপার তো কারণ নাই, কিন্তু সে তো বুঝতে পেরেছে যে খেপবো না, সেই হিসেবে তো সে আমাকে নিয়ে গেছে। তখন একটু বিস্মিত হয়েছে, আমার আস্থা বিশ্বাস কনফিডেন্স ছিল বিদায় তো আমি নিয়ে গেলাম। সেটাই আর কি। তা এইভাবেই আর কি আসলে এই বয়স, তখন তো আমাদের একটা পরিণত বয়স, তারপরে দুজনেই তো ওইটুকুই যথেষ্ট ছিল সিগন্যালের জন্য, অত বেশি আর বলা বলি কারো এরকম হয়নি। যে আরেকটা বিষয় হলো যে দুই পরিবারের মধ্যে খুব একটা বিয়েটা নিয়ে খুব একটা ইয়ে ছিল না, সম্মতি ছিল না। বিকজ আমাদের দুই ফ্যামিলিতেই, আমার ফ্যামিলিতে খুব একটা ইয়ে ছিল না, বলে যে ছাত্র নেতারা তো একটু দাঙ্গাবাজ হয়, গুন্ডামি করে, এরকম যেটা হয় আর কি মনে করে। আমার মায়ের বললাম তো, আমার মামারা যে পলিটিক্স করে সেই পলিটিক্স আমাদের সময় ছিল না। তো আমার বাবা বলতে কি এই জন্যই মেয়ের বলছি রাজনীতি করা দরকার নেই, মামাদের ইয়ে পাবে, এই জন্য বাবা আমাকে দিতেন না। তো ছাত্রনেতা শুনে তো মনে করো ফ্যামিলিতে একটা বড় প্রেশার পেয়েছে। তারপরে ধরেন আস্তে আস্তে সেটা বুঝাতেও আমি পারিনি। আর তার ফ্যামিলিতে একই কথা, যে ছেলে দীর্ঘদিন রাজনীতি করেছে, বউ একটা আসবে, বউর মতো বউ আসবে, পলিটিক্যাল বউ আসবে, এটা ওনাদেরও মানতে একটু বেশ কষ্ট হয়েছে। তা আমরা মাঝে মাঝে দুজনে হাসতাম যে আমাদের যে পরিণত বয়স, ইচ্ছে করে তো আমরা নিজেরা অনেক কিছু করে ফেলতে পারি, তখন তো বিয়েও আমরা করতে পারি বা, কিন্তু তারপরে যে পরিবারকে সবাইকে জানিয়ে সবাইকে নিয়ে
একটা অনুষ্ঠান করা বা আমরা দুজনের তো এই যে আমরা এখনকার প্রজন্মের কথা চিন্তা করি যে এখনকার প্রজন্মের বাবা মা যেমন আমার ছেলে হয়তো বলেছে মা আমি পছন্দ করি, আর আমাদের সে পছন্দ করা মানে এলো সবচেয়ে খারাপ অপরাধ, কেন তুই সে করলো, মানে এর চেয়ে ভালো ছেলে হয়তো দিতে পারবে না, কিন্তু আমি পছন্দ করলাম কেন এইটাই যেন অপরাধ। তো যে কারণেই আমাদের বিয়েটাও খুবই মানে ভেজালের মধ্যে দিয়ে খুব বিয়ের মধ্যে অনেকে বলে যে তোমাদের বিয়ে নাকি, তখন তো ম্যাডাম প্রাইম মিনিস্টার, আমরা 92-তে আমাদের বিয়ে হয়েছে, তখন আসলে তখন অনেক জল্পনা কল্পনা হচ্ছে আমাদের বিয়ে মানে নিয়ে, তখন মানে ম্যাডামও মানে এটা নিয়ে আলোচনা করেছে কীভাবে ওদের ভালো তো আমার শিরিনও মানে খোকনও আমাদের দুজনের ভালো হবে, এই জন্য অনেকে বলে আমি তো না ম্যাডাম ওভাবে না, তবে বিয়েতে যেহেতু একটু সমস্যা হয়েছিল, আর তখন আমাদের ম্যাডামের পিএস ছিলেন মোস্তাক আলী ফারুক ভাই তো আমরা একই পাড়ার, তো সমস্যাগুলো নিয়ে শুনতেছিলেন, তো হয়তো ম্যাডামকে উনি শেয়ার করেছেন, তখন ম্যাডাম বলছে কেন আমার ছেলেও ভালো মেয়েও ভালো, সমস্যা কি, দুটোই তো আমাদের ঘরের এই আর কি। তা অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে মানে আমাদের বিয়েটা হয়ে যায়, এখনকার মতন এত ইজি ছিল না, দুই পরিবারকে একত্র করা, রাজি করা, তারপরে অনুষ্ঠান করা এই আর কি। তথ্য সব ঠিক আছে, পারফেক্ট, মানে এগুলা মানে কারণ আমরা তো দুইজনই ম্যাচিউরড, আমরা দুইজনই মাস্টার্স অনার্স করে আমরা ইউনিভার্সিটির দায়িত্বে ছিলাম, সেও ছিল আমাদের নেত্রী হিসাবে। প্রতিনিয়তই আমাদের মিছিল মিটিং সমাবেশে দেখা হতো, আমার যেহেতু বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আমি ছিলাম, তাকে সেখানে আমার সঙ্গত কারণেই আমার অধীনস্থ 16টা হলের সাথে আমাকে যোগাযোগ করতে হতো, যে মেয়েদের হলে যেতে হতো, গিয়ে তাদেরকে ডেকে আনতে হতো যে আজকে মিছিল আছে, মিটিং, তখন তো মোবাইল ছিল না, আমাদেরকে যেতে হতো ফিজিক্যালি, গিয়ে নিয়ে এসে সেখানে ধরেন বিভিন্ন ডিসকাশন হতো, কর্মী সভা, আলোচনা সভা, এইসব আলোচনা সভা থেকেই মানে তার রাজনীতির প্রতি আগ্রহ দেখে আমি একটা সৃজনশীল প্রতিভা, একটি মেধাবী ছাত্রী, তাকে রাজনীতিতে দেখা গেল যে একটা সময় আমরা লক্ষ্য করেছি যে আমাদের অনেক মানে ওইরকম প্রতিভাবান যারা রাজনীতি করলে আমাদের দেশ জাতির জন্য দলের জন্য অনেক কিছু অবদান রাখতে পারতো, তারা দেখা গেছে যে তারা বিয়ের পরে তাদের পরিবার বা তার হাজব্যান্ড তাকে আর সেই সক্রিয় বা পলিটিক্স করার জন্য অনুমতি দেয়নি আর কি, না কারণে তারা হারিয়ে গেছে। এটা আমরা লস করেছি, সমাজ লস করেছি। একটা নেতা তো একদিনে তৈরি হয় না, সে একটু অনেক মানে কাঠখড় পুড়িয়ে অনেক দাব পেরিয়ে সে একটা জায়গায় আসতে হয়। তো এই জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু আমি রাজনীতি করি, আমার যদি সহধর্মিণী হবে, আমার যে সে যদি আমার বুঝে রাজনীতি, তাহলে আমরা দুজনে যদি রাজনীতিবিদ হই, তাহলে আমাদের তো কনজুগাল লাইফে আমরা হয়তো মানে আমরা হব, মানে আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা ইচ অ্যান্ড আদার আমাদের প্রবলেমটা বুঝলে আমাদের ধরেন আমাদের পরিবার রাজনীতিক মানে একসাথে আমরা পরিচালনা করার ক্ষেত্রে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না, বা আমাদের মতবিরোধ হবে না আর কি। অনেক ফ্যামিলিতে দেখা যায় অনেক এইসব বিষয় নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। আমার এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি সিলেকশন ছিল আর কি আমার, তো দেখা যায় সিলেকশন হয়তো ভুল হয়নি আর কি, তোমার যদিও আমরা আমাদের এই বিষয়টা আপনি আস্তে আস্তে এই যে গোলাপ দিলেন, এটা করলেন ওটা করলেন, বঙ্গভবনে নিয়ে গেলেন, আপনার কখনো ভয় কাজ করেনি যদি পাল্টা রিয়াকশন হয়? না, আমার একটা কনফিডেন্স লেভেল, আমার একটা কনফিডেন্স ছিল যে মানে আমার তো মানে বিশ্ববিদ্যালয়ে আরও অনেকেই মানে সাথেই অনেকে বিভিন্নভাবে আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করেছি, কিন্তু আমি মনে করেছি যে আমার অবস্থান থেকে তার সাথে করার ক্ষেত্রে হয়তো সে আমাকে প্রত্যাখ্যান করবে না, হয়তো সেটা আমি তার রেসপন্স আমি পেয়েই কিন্তু আমি পদক্ষেপ নিয়েছি আর কি, যে না আমরা একসাথে হবে কেমন কাটলো আমাদের। তো পরবর্তীতে যদিও যেটা সে খুব চমৎকারভাবে বলছে বিষয়টা, যে আমাদের মধ্যে যে মানে দুই পরিবারের মধ্যে যে একটা ছিল, মতবিরোধ ছিল, সেটা আমাদের একজন সিনিয়র বড় ভাই আর কি, উনি প্রয়াত হয়েছেন, আমাদের হাবিবুল্লাহ ভাই আর কি, উনি ছিলেন আমাদের মানে দলের আমাদের সিনিয়র নেতা, উনি ছাত্র দলের ঢাকা মহানগরীর প্রেসিডেন্ট ছিলেন এক সময়, তারপরও উনি আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তো ওনার সাথে আমাদের একটা দীর্ঘদিন সম্পর্ক ছিল, তো উনি আমাদের দুইজনকে খুব পছন্দ করতেন, এবং তিনি নিজ দায়িত্ব নিয়ে আমাদের দুই ফ্যামিলির সাথে একাধিকবার বসছেন, একাধিকবার বৈঠক মিটিং করে তাদেরকে কনভিন্স করেছেন আমাদের পক্ষ থেকে, কনভিন্স করে তারপরে আমাদের সম্পর্কটা চূড়ান্ত হলো আর কি। নাহলে হয়তো মানে অনেক ধরনের মানে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আসছে আর কি। তো সেখানে পলিটিক্যালি এবং এটা আমাদের পার্টির অনেক আমাদের এই বিষয়টা আমাদের আব্বাস ভাই ওদেরও সহযোগিতা পেয়েছে, ওনারা উদ্যোগ নিয়েছেন,
এবং সর্বশেষ ম্যাডামের কাছে যখন এই যে ফালু এর মধ্যে যখন গেল তখন উনি কিন্তু বলেছে এটা এগ্রি করেছেন আর কি, যে না ঠিক আছে তো ভালো, এটা উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন আর কি, যে না আমাদের দুইটাই তো পলিটিক্যাল, তাহলে আমাদের জন্য ভালো হবে। যাই হোক, এটা আমাদের জন্য এখন আমাদের এই দীর্ঘ প্রায় কত বছর হলো, এটা আমাদের প্রায় 32 বছর বোধ হয়, প্রায় না 33 বছর হয়ে গেল আর কি। 33 বছরের মধ্যে 33 বছর কেটে আমরা এর মধ্যে ধরেন পলিটিক্যালি আমাদের মানে আমার অবস্থানে আসা, তারও সেও মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আমিও এখন মহাসচিবের দায়িত্বে এসেছি, তারপরে এমপি ইলেকশন করেছি, সেও এমপি হয়েছিল একবার। তো আশা করি যে আমাদের অনেক এই কারণে ধরেন এই বিগত দিনে এই 16 বছরের আমাদের উপরে অনেক অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন মামলা হামলা হয়েছে, তার বিরুদ্ধে প্রায় 80-90টার মতো মামলা ছিল, আমার প্রায় 100 কাছাকাছি মামলা, আমি তো প্রায় 2.5 বছরের মতো জেলে আমাকে কাটতে হয়েছে, শুনলেন যে ঈদের জামাত পড়তে হয়েছে আমাকে জেলখানায়। তো এই প্রতিকূল অবস্থার মধ্যে কিন্তু আমি তার যে সহযোগিতা, যেটা মানে তার মানে প্রত্যক্ষ মানে আমার ব্যাপারে তার মানে মামলা মোকদ্দমা থেকে শুরু করে আমাকে কারাগার থেকে বের করতে শুরু করে, আমি কারাগারে থাকা অবস্থা আমি কি পছন্দ করি, কি খাই, সমস্তগুলো সে আবার কারাগারে সে পাঠিয়েছে টাইমলি টাইম, মানে আমার অন্য একটা ব্যবস্থা করে সে পাঠিয়েছে। এবং তার কাছ থেকে আমি যে ফিডব্যাকটা যে পেয়েছি, যেন আমি খুব মানে খুব গ্ল্যাড আর কি, মানে সেও বুঝে, আমিও কি চাই সে, আমিও কি তার নার্ভ সেন্টিমেন্ট বুঝি, তার চাহিদা কি সেটা বুঝি, যার কারণে আমাদের মধ্যে একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং আছে আর কি। যদিও মাঝে মাঝে ঠোকাঠুকি হয় একটু, মানে ঠোকাঠুকি খুব একটা বেশি হালকা, যে মাঝে মাঝে সাময়িক আর কি, এটা তারপরে হয়তো ঠিক হয়ে যায়। আমি অ্যাভয়েড করে চুপ করে থাকি আর কি, মাঝে মাঝে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো কারণে, এটা ছোটখাটো বিষয় নিয়ে হইতে পারে, তখন পলিটিক্যাল বিষয় নিয়ে অনেক সময় দেখা গেলো যে হয়তো আমি মানে তার দৃষ্টিকোণ থেকে এই কাজটি করা হয়তো সঠিক হয়নি আর কি, যে পলিটিক্যাল বিষয় হয়তো আমার এইভাবে করা উচিত ছিল, তো এই ব্যাপারে সে আবার মানে অনেক সময় বলে যে এটা তুমি ওদের ঠিক করনি আর কি। কিন্তু আমার থেকে তার অ্যানালাইসিসটা অনেক বেটার আর কি, আমার থেকে বেটার। সে কিন্তু অ্যানালাইসিস স্টাডিটা আমার থেকে খুব নিখুঁতভাবে করতে পারে। আমি অনেক সময় ইমোশনালি আমি এবার একটু হয়তো প্রপারলি হয়তো পরে হয়তো ঠিক আছে ভুল হয়ে গেছে, এটা ঠিক হয়নি, কিন্তু ও আবার খুব এটাকে মানে নিখুঁতভাবে করার চেষ্টা করে আর কি। এগুলো নিয়ে মাঝে মাঝে একটু তুমি এটা ভুল করেছো, এগুলো নিয়ে মাঝে মাঝে একটা ছোটখাটো ঘটনা ঘটে, আমি তো রিয়াক্ট করি না, কারণ যাতে কোনো রকম ক্লেশ না হয়। রিয়াকশন হয় না, আমি বললাম যে আমি করি, রিয়াকশন নাই। তো ঝগড়া না করলে বা ঠোকাঠুকি না করলে মজা লাগে? ঠোকাঠুকি না করে না, মজা লাগে না, আমি একা একাই করি, আমি একা একাই করি, করে না। আমরা একটু শেষের দিকেও চলে এসেছি, তো আপনারা জানেন যে এই আগে বসছেন, ঈদের অনুষ্ঠানে আসলে দর্শকদের সঙ্গে একটু কিছু দর্শকদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতে হয়। বিনোদনে যে আমরা কথা বললাম, আমাদের জীবনের অনেক কিছু শেয়ার করলাম, এটাই আসলে সঙ্গীত গান পরিবেশন করতে হবে। আমি শুরু করবো না করবে, এটা আপনারা ডিসাইড করেন, আমি শুরু করে দেখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছুটা সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। বাহ বাহ, এবার আপনার পালা। একটা দেশাত্মবোধক গান গাই। ফাগুনে তোর কৃষ্ণচূড়া পলাশ বনে কিসের হাসি, চৈতে রাতের উদাস বনে পলাশ রাঙায় বাঁশের বাঁশি। ও আমার বাংলা মাতর আকুল ভরা রূপের সুধায় জীবন আমার যায় মিলিয়ে। ও আমার বাংলা মাগো। চমৎকার চমৎকার। সো আমি দুজনে যেহেতু রাজনীতি করেন, দুজনেরই মোটামুটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং পরিবার, সমাজ, রাষ্ট্র, কনস্টিটিউয়েন্সি সব মিলিয়ে দেশের জন্য আপনারা একজন অপরকে কোন জায়গায় দেখতে চান আগামী দিনে? আপনার কাছ থেকে প্রথমে শুনি, আমি ওনার কাছ থেকে পরে শুনব। না, আমরা তো রাজনীতির, ওনাকে আপনি কোথায় দেখতে চান আগামীতে? না, আগামী দিনে
বর্তমানে তো হচ্ছে আমাদের যে যে বর্তমান অবস্থান যেটা তার এখন বর্তমানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির হলো স্বনির্ভর বিষয় সম্পাদক। তো আগামী দিনে তাকে মানে আমি আশা করব যে তার যে মানে ব্যাকগ্রাউন্ড, যে তার যে কন্ট্রিবিউশন, ত্যাগ, শ্রম দলের জন্য, সেই হিসাবে আমি মনে করি যে আমাদের দল হয়তো তাকে আগামী দিনে মানে সুযোগ আসছে, মানে আমরা যে সম্ভাবনা দেখছি আর কি, সেই সুযোগ আসলে হয়তো যে আমি যেমন যুগ্ম মহাসচিব হিসাবে আছি, তো তাকেও যদি যুগ্ম মহাসচিব হিসাবে মানে একজন মহিলা, তো একজন আমাদের মহিলার দিক থেকে তো আসা উচিত। মানে তাহলে আমাদের যেহেতু প্রায় কত প্রায় 51% বোধহয় মহিলা আমাদের বেশি আছে বোধহয় একটু এখন আমাদের। তো সেখানে মহিলাদের যে প্রতিনিধিদের ক্ষেত্রে আমাদের যদি আমরা এখানে তাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের নারীদেরকে আমরা 30% আমরা দিব, মানে তাদেরকে অন্তর্ভুক্ত করব সব ক্ষেত্রে। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্য আমরা এটা কাগজ কলমে সীমাবদ্ধ, কিন্তু আমাদের সেই দৃষ্টিভঙ্গি এখনও বোধহয় সেটা আমরা এখনও সেটা বোধহয় বাস্তবায়ন করতে পারছি না। যদি আমাদের একটি চেয়ারম্যান এবার উদ্যোগ নিয়েছেন যে মহিলাদেরকে সর্বোচ্চ মানে সম্মান দিয়ে তাদেরকে করতে হবে, সব ক্ষেত্রে তাদেরকে সেই রশি অনুযায়ী দিতে হবে আর কি, মানে সম্মান দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তো আমি মনে করি যে সেই দৃষ্টিকোণ থেকে তাকে দিলে আমাদের দল রাজনৈতিকভাবে আরো প্রতিষ্ঠিত আপনি এবং যদি আশা করব যে সেটা হয়তো দল তাকে মূল্যায়ন করবে আর কি। আরও তো অনেক জায়গা আছে আগামী দিনে যদি মহিলা এমপিও করার ক্ষেত্রে যদি পার্টি হাইকমান্ড যদি তার কেরিয়ার ব্যাকগ্রাউন্ড দেখে বর্তমান অ্যাক্টিভিটি দেখে সন্তুষ্ট হয়ে দিবে, এটা দলের হাইকমান্ড এটা তারা সিদ্ধান্ত নেবেন আর কি। তারা আমরা মনে করি যে করলে সেটা তার প্রাপ্য আর কি, দিলে দল উপকৃত হবে। আপনার পালা, আপনি কোথায় দেখতে চান ওনাকে? সে তো দলে এখন একটা ভালো নরসিংদী জেলার, আপনারা জানেন যে বাংলাদেশে সর্বপ্রথম একটা ইলেকশন হলো, ইলেকশনের মধ্যে দিয়ে সে আবার বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে, দলের তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েছে, এবং প্লাস সে দলের যুগ্ম মহাসচিব। তো সভাপতি তার যে পরিশ্রম, তার যে ত্যাগ, তার যে দীর্ঘ, সে একেবারে মানে আপাতবাস্তব একজন পলিটিশিয়ান। সে হিসেবে আমি মনে করি যে দলের নীতি নির্ধারণের পর্যায়ে তার যাওয়া উচিত, এবং তাদের মতো লোকজন নীতি নির্ধারণের পর্যায়ে গেলে মানে জনগণের সাথে বিএনপির মূল নেতৃত্বের যোগাযোগটা অনেক বেশি হবে বলে আমি মনে করি, এবং সেই জন্য তার জন্য সেটা প্রাপ্য। সে যে পরিশ্রম করে, যে সে শ্রম দেয়, এবং তার যে গ্রহণযোগ্যতা সারা দেশে একজন ভালো লোক হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে আমি মনে করি তার নীতি নির্ধারণের পর্যায়ে সে যেতে পারে। দলে আর দেশের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে তো আল্লাহ, আসলে সেটা আমি আশা করি আমার দল ভালো করুক। আমরা প্রত্যাশা করি বিএনপি ইনশাআল্লাহ জনগণের ভোট নিয়ে ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় গেলে তো এখন তো আসলে আমাদের এরা সেকেন্ড লিডারশিপে চলে আসছে। আমার সিনিয়র মোস্ট লিডার আমাদের খুব বেশি নাইও, তা ইনশাআল্লাহ ভালো জায়গা তো যাবেই যদি দল ক্ষমতায় যায় ইনশাআল্লাহ, আশা করি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস শেরিন সুলতান এবং শেখ খায়রুল কবির খোকন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আপাদমস্তক দুজন রাজনীতিক একই ঘরে থাকেন, একসঙ্গে সংসার জীবন যাপন করছেন, তাদের কথা শুনলাম, তাদের ভালোবাসা, তাদের ত্যাগ, তিতিক্ষার কথাও আমরা এই আলোচনার মধ্যে দিয়ে শুনলাম। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, যেটা অত্যন্ত জরুরি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, বোঝাপড়া, পারস্পরিক বোঝাপড়া, এবং সেটা তাদের মধ্যে একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, এবং এই বোঝাপড়াটা অব্যাহত থাকুক, তাদের আগামী দিনগুলো সুখের হোক, আনন্দের হোক, এবং তাদের যে স্বপ্ন প্রত্যাশা নিজেদেরকে ঘিরে, দলকে ঘিরে, দেশকে ঘিরে, সেটাও বাস্তবায়িত হোক, এটি আমাদের প্রত্যাশা। আপনাদের সবার জন্য শুভকামনা। ঈদ মোবারক।